গতকালের পর ফের প্রার্থী নিয়ে বিক্ষোভ সল্টলেকের বিজেপি দপ্তরে। গতকাল বিক্ষোভ হয় বিজেপি কর্মী সমর্থকদের, আজ আবারও বিক্ষোভ সল্টলেকের বিজেপি দপ্তরের সামনে। সল্টলেকের রাজ্য বিজেপির যে দপ্তর সেখানে বিক্ষোভ। এই অমিতাভ চক্রবর্তী চিটিংবাজ টাকা নিয়ে একদম অনেকটা লোক আমাকে টাকা, আমি নাম নেবো না এখানে, অনেকজন এদিক দিয়ে টাকা খাওয়াতে হবে, ওখানে আইফোন দিতে হবে, ওখানে এমন বলতো এখানে, মানে যদি কেউ 2-3 কোটি টাকা না দিতে পারে, 1 কোটি টাকা না দিতে পারে, তারা কোনোদিন বিজেপি করতে পারবে না, এমনই তো পরিস্থিতি। দর্শক বন্ধুরা, নির্বাচনী ফলাফল বেরিয়ে গিয়েছে। গতকালের পর আজ যেই মুহূর্তে আমি এই প্রতিবেদন করছি সেই মুহূর্তেও ভারতীয় জনতা পার্টির সল্টলেক সদর দপ্তর, সল্টলেক পার্টি অফিস কার্যালয়ে একেবারে কর্মী বিক্ষোভে ধুন্ধুমার অবস্থা চলছে। হ্যাঁ, তেমনটাই খবর দিচ্ছে আমাদের প্রতিনিধি সতীর্থ বন্ধু অতনু। আপনারা দেখেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশের পর জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছিল, আর এবার দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশের পর সেই বিক্ষোভের আজ একেবারে এসে আছড়ে পড়েছে ভারতীয় জনতা পার্টির সল্টলেক সদর দপ্তরে। অভিযোগ কি, কোটি কোটি টাকার বিনিময়ে আইফোন এবং মূল্যবান সম্পদের বিনিময়ে নাকি ভারতীয় জনতা পার্টি টিকিট বিলি করেছে, টিকিট বন্টন করেছে। না, সে অভিযোগ আমি, আপনি বা তৃণমূল কংগ্রেস সিপিএম কর্মী করছে না, করছে কে ভারতীয় জনতা পার্টির অন স্টেজ নেতা, অন স্টেজ কর্মী, যাকে একাধিকবার শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদারের সঙ্গে কেবলমাত্র স্টেজ শেয়ার নয়, তাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল সেই চামদানির ভারতীয় জনতা পার্টির নেতা হরি মিশ্রা সহ একাধিক ভারতীয় জনতা পার্টির কর্মীরাই বলছে, আমি নিজের সিটের জন্য চাপদানিতে আমার কোনো ভূমিপুত্রকে দাও, লড়বো, চোখে চোখ রেখে লড়বো। আর আপনার চ্যানেল মারফত বলছি, পশ্চিমবাংলার প্রত্যেক জাতীয়তাবাদী বাঙালি মা বোন ভাই বন্ধু যারা পশ্চিমবাংলার মাটিতে জন্ম নিয়ে নিজেকে সনাতনী হিন্দু ভারতীয় ভেবে আপনারা যা গর্ববোধ করেন, প্রত্যেক মানুষকে বলছি নিজের অঞ্চলে ক্ষমতা যদি হয় নির্দল লড়ুন, কারণ এরা সেটিং করছে, টিকিট বিক্রি করছে। এই সুনীল বংশ বড় বড় কথা, কি আমি সরকার গঠন করছি, এখানে এসে বিক্রি করে, টিকিট বিক্রি করে এরা পুরো বাঁচাচ্ছে। টাকা টাকা টাকা, টাকার বিনিময়ে টিকিট বিক্রি। প্রকৃত যোগ্য প্রার্থীর দাবিদার যারা ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ কর্মী, যারা একবারে মাঠে ময়দানে দীর্ঘদিন পড়ে রয়েছে, তাদেরকে বঞ্চিত করে ভারতীয় জনতা পার্টির কিছু কেন্দ্রীয় নেতার সঙ্গে সেটিং করে বঙ্গ বিজেপির ওপর স্থানীয় কয়েকজন নেতা নাকি টাকার বিনিময়ে ভারতীয় জনতা পার্টির সেই সমস্ত কর্মী ও অ্যাক্টিভ নেতাদেরকে বঞ্চিত করে অযোগ্যদেরকে টিকিট দিয়েছে। হ্যাঁ, এটা তো সত্য, ধ্রুব সত্য, কারণ সে কথা কেবলমাত্র এই হরি মিশ্রা, বেলেঘাটার কর্মী বা বর্তমানে যারা ভারতীয় জনতা পার্টির সদর দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছে তারা বলছে না, গতকাল শুভেন্দু অধিকারী নিজে সে কথা বলেছিলেন। যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। আয়েন রাজ্যম লবণেন ভোজন। শুনলেন তো, শুভেন্দু অধিকারী নিজে বলছে মহিষাদলের যোগ্য প্রার্থী পদের দাবিদার, ভারতীয় জনতা পার্টির প্রার্থী পদের যোগ্য দাবিদার বিশ্বনাথ ব্যানার্জিকে ভারতীয় জনতা পার্টি টিকিট দেয়নি বা মনোনয়ন দেয়নি। তার মানে তো দিনের আলোর মতো স্পষ্ট, কোনো অযোগ্য ব্যক্তিকে সেখানে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। তা কিসের বিনিময়ে? যে দাবিটা আজকের ভারতীয় জনতা পার্টির কর্মীরা করছে 100% সেটাই সত্য, টাকার বিনিময়ে সুনীল বানসাল টিকিট বিক্রি করেছে। কতদিন মোদিজিকে মুখ দেখে দেখে আমরা ভোট দেবো, আমরা কাজ করবো। वाह क्या सीन है, वाह क्या सीन है। টিকিট দেওয়া হচ্ছে, সুনীল বানসালকে বাংলাতে মানছি না, মানছি না, তোমার বাইকট 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 তোমার বাইকট 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 বাইকট। দেখুন, নির্বাচন ঘোষণার পর থেকে বাংলার শান্তিপ্রিয় ও সাম্প্রদায়িক শক্তি বিরোধী বাঙালি কিন্তু এই বয়কট বিজেপি স্লোগান দিতে শুরু করেছিল, স্লোগান তুলছিল। আর সেদিনকে যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই বয়কট বিজেপি সাইনবোর্ড প্লাকার্ড ছিঁড়তে ছিঁড়তে মোদিজির সভায় গিয়েছিল, সেই ভারতীয় জনতা পার্টির কর্মীরাই আজকে বয়কট বিজেপি স্লোগান দিচ্ছে, বয়কট বিজেপি স্লোগান তুলছে। তাহলে ভাবুন, আমি কেন আমার প্রতিবেদনের প্রথমে আপনাদেরকে বলেছি নির্বাচনী ফলাফল বেরিয়ে গিয়েছে। যে আমাদের নিউ টাউন বিধানসভাতে যে ক্যান্ডিডেট হলো, তাকে কখনো দেখা গেছে টিএমসির সঙ্গে, কখনো দেখা গেছে বিজেপির সঙ্গে, প্লাস তার একটা ফিনান্সিয়ালি সে অ্যাকিউজড পার্সন আছে, ফিনান্সিয়াল স্ক্যাম আছে। আর আশা করছি না কিছু, আর ফিউচারে আর এক্সপেক্ট করছি না কিছু, হয়ে গেছে, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বিজেপি নামক দলটা যে সম্পূর্ণ ধান্দা, জুমলা ও মিথ্যা প্রতিশ্রুতির উপরে চলে, যে কথা আমরা আমাদের প্রতিবেদনে আপনাদের সামনে বারবার তুলে ধরেছি, আজ দেখে খুব ভালো লাগছে ভারতীয় জনতা পার্টির এক অংশের এই বাংলার কর্মীরা
তা ধরে ফেলেছে, তা বুঝে গিয়েছে, যে কারণে তারা এই ভারতীয় জনতা পার্টির সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বয়কট স্লোগান দিচ্ছে। এবং এই রাজা তোর কাপড় কোথায়, সত্যজিৎ রায়ের হীরক রাজা সিনেমার মতো রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে আটকে আঙুল তুলে মুখের ওপর প্রশ্ন করছে। চলতে পারে না। আপনারা কত শহীদ নিলে আপনারা ঠান্ডা হবেন বলুন? কত শহীদ লাগবে আপনাদের? এই জালিয়াতি কতদিন চলবে? এই করে জিতবে পার্টি? আপনারা যদি কর্মীদের সমর্থন না করতে পারেন, তাদের সারা পশ্চিমবঙ্গের পিছনে কি করে থাকবে? মানুষের পেছনে। ভারতীয় জনতা পার্টির এই কর্মী দাদাকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য কুর্নিশ ও ধন্যবাদ জানাই, যিনি ওই গোমূত্রখোর অন্ধ ভক্তদের থেকে কিছুটা হলেও আলাদা হয়ে সাহস জুগিয়ে মেরুদণ্ড সোজা করে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির মুখের ওপরে আঙুল তুলে প্রশ্নটা করতে পেরেছে যে আপনারা যদি এই বাংলার ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদের পাশে না থাকতে পারেন, তাহলে বাংলার বাঙালির পাশে থাকবেন কি করে? যে কথাটা আমরা বারবার বলেছি, যে ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই বাংলার উপরে অর্থনৈতিক ব্লকেজ তৈরি করে বাংলার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের হকের 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, দ্বাদশ অর্থ কমিশনের টাকা, জল জীবন মিশনের টাকা, এমনকি রাজ্য সরকারের প্রাপ্ত জিএসটির টাকা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আসলে তারা কি এই বাংলার বাঙালিকে ভালোবাসে, নাকি তারা ক্ষমতায় এলে এই বাংলার বাঙালির উন্নয়নের কোনো কাজে লাগবে? আর সেই কথাগুলো ঠিক আজকের ভারতীয় জনতা পার্টির কর্মীরা বলছে। কারণ কি জানেন? এটা গডসে সাভারকারের বাংলা নয়, এটা নেতাজি ক্ষুদিরামের বাংলা, এটা রবীন্দ্র নজরুলের বাংলা। যে বাংলার মাটিতে ওই ধর্মীয় টনিক গিলিয়ে ইউপি বিহারের অন্ধ ভক্তদের মতো বাংলার বাঙালিকে চুপ করিয়ে রাখা যায় না বেশিক্ষণ বেশি দিন, সেই স্যাম্পেল, সেই নমুনা আজকের ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের মধ্যে থেকেও টের পাচ্ছে। আমি ইসলাম ধর্মের ভাই পাশে আছে, আপনি ভাই বলুন তো অন্য ধর্মের লোক নামাজে প্রবেশ করা ঠিক? না 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 না, ঠিক ঠিক নাই, ঠিক নাই। তাহলে কি করতে গেছেন? বাংলা দেখো, ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজ পড়বে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা। যেমন আমার মন্দিরে ও ভাই বাইরে থাকবে, বাইরে ছিল। হ্যাঁ, দেখুন, প্রথমত আমার তো সন্দেহ রয়েছে শুভেন্দু অধিকারী যাকে মুসলমান বলে দেখাচ্ছে সে প্রকৃত মুসলমান কিনা। কারণ সে যদি প্রকৃত মুসলমান হতো, তাহলে আজকের এই পবিত্র ঈদের দিনে সে তার ধর্মীয় আচার অনুষ্ঠান বা পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে সে কি শুভেন্দু অধিকারীর পিছনে ঘুরে বেড়াতে পারতো? আর দ্বিতীয়ত, হিন্দু ধর্মের হিন্দু শাস্ত্রের কোথাও লেখা নেই মন্দিরে মুসলমান প্রবেশ করতে পারবে না, মন্দিরে মুসলমান প্রবেশ নিষেধ। কারণ আমি নিজে একজন হিন্দু, তবে ওই শুভেন্দু অধিকারীর মতো মনুবাদী গডসে সাভারকার মতাদর্শের নয়, একেবারে খাঁটি রামকৃষ্ণ বিবেকানন্দের মতাদর্শে বিশ্বাস করি। যে বিবেকানন্দ দুর্গাপূজার অষ্টমীর দিনে একজন কাশ্মীরি মুসলমান কন্যাকে মাতৃরূপে পূজা করেছিলেন, হ্যাঁ, যা বর্তমানে কুমারী পূজা বলে অষ্টমীর দিনে পূজিত হয়। আর যে কারণে বাংলার হিন্দুদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার কোনো প্যান্ডেলে, কোনো মন্দিরে আপনি দেখাতে পারবেন না মুসলমান প্রবেশ নিষিদ্ধ বলে লেখা রয়েছে, মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। বরং এই পশ্চিমবাংলার এমন অনেক দুর্গাপূজা রয়েছে, এমন অনেক দুর্গাপূজা কমিটি রয়েছে যেখানে বাংলার মুসলমান ভাইরা সমান তালে কাঁধে কাঁধ রেখে কমিটিতে দুর্গাপূজাটা করে। আর তা মনে হয় এই বকধার্মিক বাংলাদেশি সনাতনী শুভেন্দু অধিকারীর জানা নেই। আর তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ক্রিসমাসে পার্ক স্ট্রিট যান, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গুরুদ্বার যান, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দুর্গাপূজায় ফিতে কাটতে যান, দুর্গাপূজা কার্নিভালে যান, ঠিক একই রকমভাবে সমানভাবে বাংলার মুসলমান ভাইদের নিমন্ত্রণে, বাংলার মুসলমান ভাইদের আমন্ত্রণে তাদের পবিত্র ঈদেও যায় না। তিনি নামাজ পড়তে যান না, বা তিনি চার্চে পার্ক স্ট্রিটে পেয়ার করতেও যান না, তিনি যান ধর্ম যার যার উৎসব সবার এই বার্তার মাধ্যমে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে অচল রাখতে। আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? আর আমাদের এখানে কলকাতা যে কমিটি যারা রেড রোডে অর্গানাইজ করেন, ওনাকে অ্যালাউ করেন কেন? ওনাকে অ্যালাউ করেন কেন? কি ভয়ে, কোন ভয়ে অ্যালাউ করেন? अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। আর শুভেন্দু বাবু, আপনি বলছেন বাংলার মুসলমানরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করে? আচ্ছা, আপনারা তো বলেন আপনারা রাষ্ট্রবাদী মুসলমানদের পক্ষে এবং বাংলা ও দেশের রাষ্ট্রবাদী মুসলমানরা নাকি আপনাদের পক্ষে। তো সেই জায়গা থেকে আপনি যখন এই কলকাতায় ঘোরেন দেখেছি আপনার পাশে ইনি, এবং উত্তরবঙ্গের দিকে গেলে এই ভদ্রলোককে দেখা যায়। এনাদেরকে আপনি রাষ্ট্রবাদী বলেন এবং কুমির ছানার মতো বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়ান। তো যাই হোক, সেই জায়গা থেকে আপনারা তো বাংলার 294 আসনে ক্যান্ডিডেট দিয়েছেন এবং আপনাদের পিছনে এত রাষ্ট্রবাদী মুসলমান রয়েছে, আপনারা রাষ্ট্রবাদী মুসলমান বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়ান। তাহলে 294 আসনের মধ্যে 105টা মুসলমান মেজরিটি বা মুসলমান অধ্যুষিত কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্রে অন্তত আপনারা এই রাষ্ট্রবাদী মুসলমানদেরকে ক্যান্ডিডেট করলেন না কেন?
অন্তত যে দুটোকে বগল দাওয়া করে কুমির ছানার মতো নিয়ে ঘুরে বেড়ান, তাদের মধ্যে একটাকে ক্যান্ডিডেট করলেন না কেন? না, তা আপনারা করবেন না, কারণ আপনাদের মুখ ও মুখোশের মধ্যে পার্থক্য রয়েছে। আর সেই জায়গা থেকে তার ঠিক উল্টো পিঠে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলার 294 আসনের মধ্যে 105টা মুসলমান মেজরিটি কেন্দ্রের মধ্যে 84টা আসনে মুসলমান ক্যান্ডিডেট দিয়েছে। শিখ, ঈসাই সমস্ত সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সমানভাবে ক্যান্ডিডেট লিস্টে রেখেছে। এমনকি আদিবাসী, কুর্মী, মাহাতো, মতুয়া সম্প্রদায়েরও মানুষজনকে সমানভাবে তিনি ক্যান্ডিডেট করেছেন। আর যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার শিখ, ঈসাই, মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষজন সমানভাবে ডাকে ও আগামী দিনে সেই বাংলার শিখ, ঈসাই, হিন্দু, মুসলমান সবার আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতা আসবে, মুখ্যমন্ত্রী হবে। আর তারপর না হয় আপনি একটু বসে ভাববেন বাংলার বাঙালি, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই কেন চায় না ভারতীয় জনতা পার্টিকে। নমস্কার, আজ পবিত্র ঈদের সমস্ত মুসলমান ভাইদেরকে শুভেচ্ছা জানাই। রাজকার্য চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। পবিত্র ঈদ আপনাদের আনন্দময় হয়ে উঠুক এই কামনা রেখে আজকের প্রতিবেদন শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে।